গল্পের বাক্সবাই রৌমানানুপুর চ্যানেলে আমি রৌমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস দূরের খুব কাছে। আজ শুনবেন উপন্যাসটির সপ্তম অর্থাৎ শেষ পর্ব। দরজা খোলার আগে কয়েক মুহূর্ত অপেক্ষা করল। বাড়িটা এখনো নিষ্প্রাণ। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘড়িতে এখন 4টে বাজে। সে চারপাশে তাকালো। দ্বিতীয় ঘর পেরিয়ে তৃতীয় ঘরে দরজায় দাঁড়ানো মাত্র তার হৃৎপিণ্ড এক লাফে গলার কাছে চলে এলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। যে বিছানায় গতরাত্রে সে শুয়েছিল সেখানে চিত হয়ে শুয়ে আছে মিলান। তার একটা পা অন্যটির উপর তুলে রাখা। শর্টস আর গেঞ্জি পরে আছে মেয়েটা। ডান হাত ভাঁজ করে কোনোই দিয়ে চোখ ঢেকেছে ঘুমোবার সময়। ওপাশে একটা চেয়ারের উপর ওর প্যান্ট ঝুলছে। চেয়ারের কোণে ওর ব্যাগ ঝোলানো। নীল মিলানের দিকে তাকালো। শাঁখের মতো চমৎকার পা দুটো থেকে যেন বিদ্যুৎ ঠিকরে আসছে। এত দূর থেকেও ওর পেলবতা প্রত্যক্ষ করতে একটু অসুবিধে হচ্ছিল না। নীল ঘরে ঢুকল। সে বুঝতে পারছিল প্রচণ্ড সম্মোহিত হয়ে পড়েছে সে। তার নিঃশ্বাস শব্দ করেছিল। এমন মেয়ের জন্য দুবার পৃথিবীতে ঘুরে আসা যায়। এমন মেয়ে সঙ্গে থাকলে সে প্রশান্ত মহাসাগরের নিচেও শুয়ে থাকতে পারে। তখনই নিজের হাতে ধরা খামটার কথা খেয়াল করল সে। ঝটপট ওটাকে ব্রিফকেসের নিচে চালান করে দিতেই শুনল, হাই। নীল মুখ ফেরালো। শায়িত অবস্থাতে দুটো হাত দুপাশে ছুঁড়ে আলস্য দূর করছে মিলান। কোথায় যে হুটহাট চলে যান, ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ধন্যবাদ, না হলে এমন সৌন্দর্য দেখার সুযোগ পেতাম না। ও স্টপ ইট। আপনাকে বলেছি যে আমি ছেলেদের ঘেন্না করি। বলেছেন, কিন্তু ছেলেরা না থাকলে অমন সৌন্দর্য দেখবে কে? বয়ে গেছে। ছেলেরা কি তা আমার জানা হয়ে গেছে। মুখ বেঁকালো মিলান। নীল হাসল। তাহলে ছবিগুলো তুলিয়েছিলেন কেন? একটা ছেলেই তো তুলেছিল। নিজেকে দেখার জন্য। এই আর কি, কিরকম দেখতে স্বাদ হয়েছিল। আর তখন পর্যন্ত লালম আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। যাকে সব দিয়েছি তাকে ছবি তুলতে দিতে আপত্তি করব কেন? মিলান উঠে বসল। খাট থেকে নেমে প্যান্টের দিকে হাত বাড়ালো। ওটা এখনই দরকার? নীলের আপত্তি শোনা গেল। এই বেশ আমাকে দেখতে আপনার ভালো লাগছে? অবশ্যই। যার জন্য টাকার দরকার, অ্যাসিডে পোড়ার আগে সে কি এরকম ছিল? আমি জানি না। সে কি, তাকে দেখেননি? সবসময় নিজেকে ঢেকে রাখতে স্বস্তি পেত সে। শুনে ঠোঁট উল্টালো মিলান। তারপর হাত বাড়ালো। দিন। সঙ্গে সঙ্গে বাস্তবে ফিরে এলো। এতক্ষণ কথা বলার সময়ে নীল স্পষ্ট বুঝতে পারছিল তার মুখে রক্ত জমছে, গরম হয়ে গেছে নিঃশ্বাস। হঠাৎই ঠান্ডা জল পড়ল যেন। সে জিজ্ঞাসা করল, আপনি টাকা নিয়ে এসেছেন? নিজেকে কিনতে আমি তৈরি। টাকাগুলো আমি দেখতে চাই। উফ, টাকা টাকা টাকা! হিসহিস করে উঠল মিলান। আপনারা পুরুষরা টাকা ছাড়া আর কিছুই চেনেন না। দ্রুত ব্যাগটাকে টেনে নিয়ে সে নোটের বান্ডিল হাতে তুলে নিল। এক মুহূর্ত দেখে টেবিলে রেখে দিল সে। নীল বলল, ধন্যবাদ। মিলান, আমি আপনার শত্রু নই। এভাবে টাকা নিতে খারাপ লাগছে, কিন্তু ওর একটা পয়সাও আমার জন্য নয়। আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই। অনুরোধ? হ্যাঁ, এবার আমি কলকাতায় এসেছিলাম কারণ 10 বছর আগে যোগ্যতার অভাবে আমাকে ছাঁটাই করা হয়েছিল। যে মেয়েটিকে আমি পছন্দ করতাম তার যোগ্য বলে কেউ আমাকে মনে করেনি। 10 বছর শুধু নিজেকে খরচ করে গেছি, টাকা পয়সা জমানোর চেষ্টা করিনি। হয়তো 10 বছর পরে শুধু অভিজ্ঞতা ছাড়া আমার কোনো সঞ্চয় নেই।
তবু শহরে এসেছিলাম তাকে দেখতে। সে যদি বিয়ে থা করে সংসারী হতো তাহলে একটুও দুঃখিত হতাম না। তার বদলে ওকে এই অবস্থায় দেখলাম। আমি এখানে কোনো আশা নিয়ে আসিনি। ওর যা অবস্থা তাতে বেঁচে থাকাটা অর্থহীন। আমি চাইছি ওর বেঁচে থাকাটা একটু সহজ করে ফিরে যেতে। এখানে এসে নিজের অজান্তে এবং কিছুটা লোভের কারণেই একটার পর একটা ঘটনায় জড়িয়ে পড়লাম। পুলিশ আমাকে খুঁজছে। তারা আমাকে পেলে সমস্ত অপরাধের দায়, এমনকি লালম এবং লিফটম্যানের খুনের বোঝা আমার উপরে চাপিয়ে দিয়ে চিরকালের জন্য আটকে রাখবে, হয়তো ফাঁসিতে ঝোলাবে। এসব করার কোনো দরকার ছিল না আমার, কিন্তু হয়ে গেল। নীল নিঃশ্বাস ফেলল। আপনি ওই মহিলাকে ভালোবাসেন? অদ্ভুত গলায় জিজ্ঞাসা করল মিলান। একসময় নিশ্চয় বাসতাম। আঘাত এবং সময় বড্ড ধুলো ফেলে সম্পর্কের উপর, জং ধরিয়ে দেয়। এখন আর সে অর্থে ভালোবাসি না, কিন্তু কষ্ট তো হয়ই। হেসে উঠল মিলান। আমি খুশি হতাম আপনি বলতে পারতেন বাসি না। ছেলেরা বেকায়দায় পড়লে তাই বলে। ধন্যবাদ। আপনি কোথায় ফিরে যাবেন? হয় বোম্বে নয় মাদ্রাজ। জাহাজ ছাড়া আর কিছু জানি না যে। যাবেন কি করে? স্টেশন এয়ারপোর্টে পুলিশ আপনাকে খুঁজতে পারে। ঠিকই, কিন্তু যেতে হবে। আপনাকে একটা কথা বলা দরকার। বলুন। আজ আমি লালমের ফ্ল্যাটে গিয়েছিলাম। সে কি? না গিয়ে আমার কোনো উপায় ছিল না। ওকে আমি কিছু চিঠি লিখেছিলাম এককালে, সেগুলো ও একটা কাঠের বাক্সে রেখে দিয়েছিল। চিঠিগুলো ফেরত পাওয়া দরকার ছিল আমার, কিন্তু পেলাম না। নেই? না, বাক্সটা টেবিলের ওপর খোলা পড়েছিল। তাহলে পুলিশ নিয়ে গেছে? না, আমি ঘরে ঢুকে একটা চুরুটের গন্ধ বাতাসে পেয়েছিলাম। চুরুটের গন্ধ? হ্যাঁ, গন্ধটা টাটকা। হারাধন? নীল বলে উঠল। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো মিলান। ইয়েস, কিছুতে ট্রেস করতে পারছিলাম না। বারংবার মনে হচ্ছিল গন্ধটা চেনা। আমি ঢোকার একটু আগে ও এই ঘর থেকে বেরিয়ে গেছে। দরজাটা ভেজানো ছিল। কিন্তু পুলিশ তো তালা মেরে দিয়ে যাবে, এমনই হয়। আমি ঝুঁকি নিয়েছিলাম ওখানে গিয়ে। লালমের ফ্ল্যাট থেকে বেরিয়ে আপনি এখানে চলে এসেছেন? না, ব্যাংক হয়ে এসেছি। সর্বনাশ! মানে? আপনি জানেন না হারাধন আপনাকে ফলো করেছে কিনা? না, জানি না। আমি ট্যাক্সিতে এসেছি, খেয়ালও করিনি। এখানে আমার সঙ্গে থাকাটা আপনার পক্ষে বিপজ্জনক হবে মিলান। আপনি এখনই চলে যান। ব্যস্ত হয়ে উঠল নীল। আপনি? আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ। শুধু একটা অনুরোধ, আমার পক্ষে আর ইলিয়ট রোডে যাওয়া সম্ভব নয়। আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, দয়া করে যদি টাকাটা ওই ঠিকানায় পৌঁছে দেন। মহিলা ওখানে থাকেন? নীল একটা কাগজে চটপট ঠিকানাটা লিখে মিলানের হাতে দিল। টাকাটা তুলে নিন, সরাসরি ওর হাতে দেবেন। একটা অন্ধকার ঘরে বসে থাকে ও। নাম কি? অঞ্জনা। ঠিকানা এবং টাকা ব্যাগে ঢোকালো মিলান। আপনার সঙ্গে দেখা হচ্ছে? জানি না। আমার ছবিগুলো? মিলানের কথা শেষ হতেই খুট করে একটা শব্দ বাজল। নীল সজাগ হলো। তারপর ইশারায় চুপ করতে বলল মিলানকে। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এসে ওকে ইঙ্গিত করল ছাদের সিঁড়ির দিকে চলে যেতে। খুট শব্দটা কানে এলো। কেউ এসেছিল। দরজাটা বন্ধ হলো। মিলান উপরে উঠে যাওয়া মাত্র নীল দরজার পাশে দাঁড়ালো। করিডোর দিয়ে যে আসবে তাকে এই দরজা দিয়ে ঢুকতে হবে। কয়েক মুহূর্ত, তারপরেই একটা শরীরকে উকি মারতে দেখল নীল। সঙ্গে সঙ্গে সে হাত চালালো। জাহাজিদের হাতে যে পরিমাণ শক্তি থাকে তার সবটাই খরচ করল লোকটার ঘাড়ে। সঙ্গে সঙ্গে কাত হয়ে মেঝের উপর পড়ে গেল হারাধন।
পড়ে স্থির হল। তাহলে হারাধনের কাছেও চাবি থাকে ফ্ল্যাটে ঢোকার? নীল হাঁটু মুড়ে হারাধনের পাশে বসে ওর পকেটে হাত দিল। আর তখনই করিডোর থেকে গলা ভেসে এলো, হাত তুলুন। নীল পাথর হয়ে গেল। বসা অবস্থাতে মুখ ঘুরিয়ে সে প্রথমে রিভলভার, পরে তার পেছনে দাঁড়ানো মানুষটিকে দেখল। সে কি দেখছে? এ কি সম্ভব? হাত তুলুন, নইলে গুলি করব। টেলিফোনের গলাটা বেরিয়ে এলো। তুমি? তুমি? ন্যাকামি করবেন না। প্রাণকে মোটেই কিশোরী বলে মনে হচ্ছে না এখন। তুমিই তাহলে ম্যাডাম? ভগবান! দিদির ছবিগুলো কোথায়? সে নিয়ে গিয়েছে। বিশ্বাস করি না। সেগুলো কেনার জন্য দিদি আজও ব্যাংক থেকে টাকা তুলেছে। ছবিগুলো আমার চাই, এখনই। কোনোরকম চালাকির চেষ্টা না করে উঠে দাঁড়ান। উঠুন। প্রাণ ধমকে উঠল। নীলের বিস্ময় কাটছিল না। রেসকোর্সে দেখা সেই কিশোরীর কচি গলা এখন উধাও হয়ে গিয়েছে। ওই বয়সের কোনো মেয়ে এমন কর্তৃত্ব নিয়ে কথা বলতে পারে? হ্যারির সেন্স ফিরে পাওয়ার আগে যদি ছবিগুলো আমাকে দিয়ে দেন তাহলে আপনি বেঁচে যাবেন, নইলে ও আপনাকে ছিঁড়ে খাবে। ছবিগুলো যার তাকেই দিয়েছি। দেননি, ওগুলো আমাকে দিন। কেন? কেন? দিদি সুন্দরী, ভালো মেয়ে, আমি সাধারণ। সব অ্যাটেনশন দিদি পেয়েছে, আমি সোসো। ছবিগুলো এক একটা বাবার মুখের ওপর ছুঁড়ে মারলে ওর চৈতন্য ফিরবে। জোশী প্রপার্টিসের একমাত্র মালিক হব আমি। চলুন, এগোন। রিভলভার নাচালো প্রাণ। অগত্যা উঠল নীল। সিঁড়িতে দাঁড়িয়ে মিলান যে এসব কথা শুনতে পাচ্ছে এ ব্যাপারে সে নিঃসন্দেহ। কিন্তু নিজের বোনকে দেখেও মিলান নেমে আসছে না কেন? নীলকে বাধ্য হয়ে সেই ঘরে ঢুকতে হলো। সে ঘাড় ঘুরিয়ে দেখল প্রাণ রিভলভার হাতে দরজায় এসে দাঁড়িয়ে আছে। কি করা যায়? সে আবার বলল, বিশ্বাস করো, তোমার দিদি সব ছবি নিয়ে গেছে। বিশ্বাস করি না। শুনুন, আর মিনিট 10 সময় পাবেন। অমিতাভ পুলিশকে বলেছে আপনার আঘাতে ওর স্ত্রীর মৃত্যু হয়। লালমের লিফটম্যানকে যে আপনি খুন করেছেন তা বাড়ির দারোয়ানের সাক্ষীতে স্পষ্ট। অতএব পুলিশ এখানে আসছে। আপনাকে আমি তবু সুযোগ দিতে চাই পালাবার। ছবিগুলো আমাকে দিয়ে আপনি চলে যেতে পারেন। প্রাণ হাসল। নীল বলল, আর লালমকে খুন করেছে কে? দিদি। কে বলল আপনাকে? বাইক দাঁড় করিয়ে লালম উপরে ওঠার পরেই দিদি মাথায় ঘোমটা দিয়ে নিচে নেমে এসেছিল। হ্যারি ওকে ফলো করে কিছুটা গিয়ে দেখে পার্কের পাশে দাঁড়িয়ে সে হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। অবশ্যই খুনের দায়টাও পুলিশ আপনার কাছে চাপাবে। দিন। ব্রিফকেসের নিচ থেকে ফ্রি স্কুল স্ট্রিটে কেনা খামটাকে টেনে বের করল নীল। আর তখনই মিলানের চিৎকার কানে এলো, না নীল, দিও না, ছবিগুলো দিও না। তীরের মতো ছুটে এসেছিল মিলান, কিন্তু তার আগে সে আটকে গেল। হারাধনে যে চেতনা ফিরে এসেছিল এর মধ্যে। তড়াক করে উঠে সে জড়িয়ে ধরল মিলানকে। ধরে আদুরে হাসি হেসে উঠল। মিলান চিৎকার করল, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। প্রাণ, তোর এত বড় স্পর্ধা, একটা গেমস টিচারকে দিয়ে আমাকে অপমান করাচ্ছিস? হারাধন বলল, গেমস টিচার ছিলাম, সারা জীবনের হব। মিলান বলল, নীল, দিও না ওগুলো। আমাকেও সহ্য করতে পারে না। ওগুলো হাতে পেলে সারা জীবন আমাকে ব্ল্যাকমেল করবে ও। ছবিগুলো দিন, এই শেষবার বলছি। খামটা নিয়ে সামনে এগিয়ে এসে নীল বলল, মিলানকে ছেড়ে দিন। প্রাণ একটা হাত নেড়ে ইশারা করল হারাধনকে। হারাধন বলল, ছেড়ে দিলে ঝামেলা করবে। নীল বলল, আমি বলছি করবে না। হারাধন বেশ অনিচ্ছায় মিলানকে ছেড়ে দিল। নীল খাম থেকে ছবিগুলো বের করল। রিভলভার উঁচিয়ে থাকা প্রাণ বলল, ওগুলো খামেই থাকুক, দিন তাড়াতাড়ি।
নীল আচমকা ছবিগুলো ছিঁড়তে লাগল। চিৎকার করে উঠল প্রাণ, আর তীরের মতো ছুটে এসে লাফিয়ে পড়ল হারাধন নীলের উপর। তার প্রচণ্ড ধাক্কায় টাল সামলাতে পারল না নীল। ছবির টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই সময় আনন্দিত মিলান চিৎকার করে উঠল, থ্যাংক ইউ নীল, ছিঁড়ে ফেলো, আরও ছিঁড়ে ফেলো। মাটিতে পড়ে যাওয়ার পরেও নীলের হাতের কাছে থাকা ছবির একটা বড় টুকরো ছিঁড়তে পারল। এখন ঘরের মেঝেতে নারী শরীরের বিভিন্ন নগ্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে বিভৎস হয়ে আছে। হঠাৎ পেটে প্রচণ্ড আঘাত পেল নীল। ক্ষিপ্ত হারাধন তার পেটে লাথি মেরে দ্বিতীয়বার মারতে উদ্যত হয়েছে। কোনো রকমে নিজেকে সরাতে লাথিটা নীলের নিতম্বে এসে লাগল। সে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতে হারাধন আবার এগিয়ে এলো। নীল চোখের সামনে ব্রিফকেসটা দেখতে পেল। সমস্ত শক্তি জড়ো করে ব্রিফকেসটা ছুঁড়ে মারল হারাধনের দিকে। অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে সেটাকে লুফে নিল হারাধন। তারপর খ্যাসখ্যাসে গলায় বলল, আজ তোকে কিমা বানাবো, একদিনের সব আশা নষ্ট করে দিল। নীল দেখল হারাধন ব্রিফকেসটাকে দোলাতে দোলাতে এগিয়ে আসছে। সে মিলানের গলা শুনতে পেল, অনেক হয়েছে, ওকে থামতে বল প্রাণ। প্রাণের হাসি বাজল, না। সঙ্গে সঙ্গে মিলান চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল প্রাণের উপর, আর তৎক্ষণাৎ গুলিটা বেরিয়ে এলো। কান ফাটানো আওয়াজের সঙ্গে সঙ্গে হারাধনকে আচমকা নড়ে উঠতে দেখল নীল। তারপর ধীরে ধীরে ছবির টুকরোর উপর লুটিয়ে পড়ল। গলগল করে রক্ত বেরিয়ে আসছে ওর পেট থেকে। প্রাণ চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল হারাধনের উপর। পাগলের মতো করছিল মেয়েটা। নীল আর দাঁড়ালো না। এক লাফে বাইরে এসে মিলানকে বলল, চটপট। সে দ্রুত করিডোর দিয়ে বাইরে দরজায় চলে এলো। না, কেউ নেই। পেছনের মিলানের গলা পেল সে। কি হবে? তাড়াতাড়ি এখান থেকে পালাও। নীল রাস্তায় নেমে পড়ল। কিন্তু প্রাণ আমার বোন। কিন্তু ও তোমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, খুন করতে পারত। নীল ততক্ষণ অনেকটা এগিয়ে গেছে। একটু ইতস্তত করে মিলান ছুটে এলো। লোকটা কি মরে গিয়েছে? জানি না, ওসব জানার সময় আমার নেই। শুধু জানি এর দায়ও আমার উপর পড়বে। আমাকে এখনই কলকাতার বাইরে চলে যেতে হবে। নীল উদ্ভ্রান্তের মতো কথাগুলো বলে স্থির হলো। দূরে কতগুলো গাড়ি আসছে। সে চটপট মিলানকে টেনে নিয়ে গেল পাশের গাছের আড়ালে। প্রথমে একটা ট্যাক্সি, পরে 3টে পুলিশের জিপ দেখতে পেল সে। জিপগুলো বেশ কিছুটা এগিয়ে থেমে গেল। ট্যাক্সিটা পৌঁছে গেল যোশীদের বাড়ির সামনে। ট্যাক্সি থেকে সেই লোকটাকে প্রথমে নামতে দেখল, যে তাকে ফ্রি স্কুল স্ট্রিট থেকে এখানে পৌঁছে দিয়ে গিয়েছিল। ইউনিফর্ম পরা দ্বিতীয় লোকটা কোমরে হাত রেখে বাড়িটাকে দেখছে। এ কি সেই অফিসার যার নাম হিটলার? হিটলার অথবা অফিসার ইশারা করতে জিপগুলো এগিয়ে গেল। নীল বলল, বাঁদিকের রাস্তায় চলো, কুইক। মিলান বলল, ওদের কি হবে? ভালো হবে, হাসপাতালে নিয়ে যাবে। ওরা প্রায় ছুটছিল। নির্জন সল্টলেকের রাস্তায় দেখার মতো কেউ ছিল না। দ্বিতীয় আইল্যান্ডে পৌঁছে নীল বলল, আপনি চলে যান। একটু আগে তুমি বলেছ তুমি। মিলান হাঁপাচ্ছিল। ঠিক আছে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। দ্যাটস অল রাইট, এবার এসো। পুলিশ ওই ঘরে ছবির টুকরো থেকেও আমার মুখ খুঁজে পাবে। প্রাণ তাদের আমার নামে বলতে দ্বিধা করবে না। মিলান চুল ছাকালো। নীল চোখ বন্ধ করল। সে কি করে বলবে ছবিগুলো ফ্রি স্কুল স্ট্রিট থেকে কেনা? ওই ছবির মুখের সঙ্গে মিলানের কোনো মিল নেই। একথা বললে মিলান কোনোদিনই 1 লক্ষ টাকা অবিনাশের বোনের কাছে পৌঁছে দেবে না। সে জিজ্ঞাসা করল, কি করতে চাও? আমার আর ফেরার পথ নেই। ছবিগুলোর জন্য? হ্যাঁ, কিন্তু টাকাটা তো ফ্রি স্কুল স্ট্রিটে পৌঁছে দেবার দায়িত্ব তোমার। যদি সেখানে গেলে আমাকে ধরে ফেলে? এত তাড়াতাড়ি তোমার খবর ওরা পাবে না। নীল হাত বাড়িয়ে একটা ট্যাক্সি দাঁড় করালো। উঠে এসো। মিলান কথাটা শুনল। নীল ট্যাক্সিওয়ালাকে ইলিয়ট রোডে যেতে বলল। মিলান ফিসফিস করল,
তুমি যাবে ওখানে? ট্যাক্সিতে বসে থাকবো, তুমি গিয়ে দিয়ে আসবে। যদি কেউ চিনতে পারে তোমাকে? ট্যাক্সিতে বসে থাকলে সম্ভাবনা কম। মিলান বলল, আসলে তুমি দেখতে চাও আমি ঠিকঠাক পৌঁছাচ্ছি কিনা। নীল জবাব দিল না। তুমি আমাকে বিশ্বাস করো না, না? মিলান জানতে চাইল। এখন আমার নিজের উপর বিশ্বাস কমে গেছে মিলান। কেউ কখনো ভাবতে পারে প্রাণের মতো একটা 16-17 বছরের মেয়ে এই ভূমিকা নিতে পারে? ছেলেবেলা থেকে ও আমাকে ঈর্ষা করত, কিন্তু... মিলান ঠোঁট কামড়ে নিজেকে সামলালো। তারপর জিজ্ঞাসা করল, এরপরে কি করবে? জানি না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমিও তোমার সঙ্গে যাব। মাথা খারাপ নাকি? মানে? তুমি কোথায় যাবে? আমার আর ফিরে যাওয়ার উপায় নেই। আশ্চর্য, তুমি আমাকে চেনো না, জানো না। হতে পারে, চিনতাম না, জানতাম না। নাও আই লাইক ইউ। তুমি ভুলে যাচ্ছ কি পরিবেশে মানুষ হয়েছ। এখন আমার পকেটে 1000 টাকাও নেই। নীল অদ্ভুতভাবে হাসল। ডোন্ট ইউ লাইক মি? ও শিওর, আমার দেখা মেয়েদের মধ্যে তুমি সব থেকে সুন্দর। তাহলে? টাকার জন্য আমি ভাবি না। আমার কোমরে একটা সোনার চেইন আছে, চেনটার গায়ে 10টা হীরা বসানো। বাড়িতে যদি কখনো ইনকাম ট্যাক্স রেড করে, তাই সবসময় ওটাকে পরে থাকতে হয় আমাকে। বিক্রি করলে অনেক দিন আর টাকার ভাবনা ভাবতে হবে না। মিলান সরল গলায় বলল, কোথায় বিক্রি করবে? কে কিনবে? যে দোকান থেকে বাবা ওটা কিনেছিল, তারাই ওটা নিতে আগ্রহী। এসব ট্রানজ্যাকশন ক্যাশে হয় সবসময়। গালেভ হোটেল ছাড়িয়ে ট্যাক্সিটা দাঁড় করালো নীল। পই পই করে সে মিলানকে বুঝিয়ে দিয়েছিল বাড়িটা। একটা রিকশা নিয়ে যাওয়ার পথে মিলান অনেককে কৌতূহলী চোখে তার দিকে তাকাতে দেখল। পৃথিবীর সমস্ত পুরুষ মেয়েদের পায়ে নিজেদের সমর্পণ করতে পারলে কি খুশি না হয়। নীলকে তার ভালো লেগেছে। লালমের চেয়ে অনেক বেপরোয়া, স্পষ্টভাষী। এ হার বিক্রি করে অন্তত 1,10,000 পাওয়া যাবে। ওই টাকায় সে নীলের সঙ্গে 10 বছর থাকতে পারবে নিশ্চিন্তে। ততদিনে নীল কি অন্য কোনো ব্যবস্থা করতে পারবে না? অবশ্যই পারবে। আর জাহাজে চাকরি করতে হবে না নীলকে। কোনো এক নির্জন পাহাড়ের গায়ে ছোট্ট সুন্দর বাংলো নেবে তারা। প্রচুর ফুল ফুটবে তার সামনে। দিনরাত ভালোবাসাবাসি করে দিব্যি কেটে যাবে। কান ফাটানো একটা সিটির আওয়াজ এবং সেই সঙ্গে অশ্লীল হাসির শব্দে বাস্তবে ফিরে এলো মিলান। চাপা গলায় রিকশাওয়ালাকে সে বলল, জলদি। ট্যাক্সিতে বসে মুখ মুছছিল নীল বারংবার। আসলে রুমালটা সে ব্যবহার করছিল মুখ ঢাকার জন্য। এলাকায় পুলিশ ছাড়া চেনা চেনা মানুষের তো অভাব নেই। একটাই সুবিধে, হিটলার এখন সল্ট লেকে, কিন্তু তার বাহিনী তো সক্রিয়। কলকাতা থেকে পালাবার উপায় ভাবছিল সে। বিহারের দিকে ঢুকে পড়লে ট্রেন ধরতে অসুবিধে নেই। ধর্মতলা থেকে এককালে দূরপাল্লার বাস ছাড়ত, কিন্তু সেখানেও নিশ্চয় পুলিশ নজর রেখেছে। আচ্ছা, এই ট্যাক্সি নিয়ে যদি বর্ধমানে চলে যাওয়া যায়, সেখান থেকে ট্রেন ধরবে। না, এই বুড়ো ট্যাক্সিওয়ালাও তাকে সন্দেহ করবে। হঠাৎ তার মনে হলো হাওড়ার পরের স্টেশন থেকে খড়গপুরে লোকাল ধরলে কেমন হয়। ওই স্টেশন পর্যন্ত তো ট্যাক্সি নিয়ে স্বচ্ছন্দে যাওয়া যেতে পারে। সে মাথা নাড়ল। রুমালে চিবুক মুছতে মুছতে নিঃশ্বাস ফেলে শব্দ করে। মিলান নিশ্চয় 1,00,000 টাকা পৌঁছে দিয়েছে ওখানে। জীবনে এই একটা কাজ করতে পেরে স্বস্তি হচ্ছে খুব। অঞ্জনাকে সে কি এখনো ভালোবাসে? ভালোবাসা মানে কি? যা ছিল একসময় বুকের তাগিদ, তা এখন অদ্ভুত ধরনের স্নেহে পৌঁছে গেছে। একে লোক করুণা বলে? না, সে কখনো কাউকে করুণা করেনি, অঞ্জনাকে তো নয়ই। মিলান তাকে পছন্দ করে বলেছে, ও লাইক শব্দটা ব্যবহার করেছে। খুব স্বাভাবিক ব্যাপার। মিলানকে এখন আর অপছন্দ হচ্ছে না তার।
কিন্তু ও যেদিন জানতে পারবে ফ্রি স্কুল স্ট্রিট থেকে কেনা ছবিগুলো সে ছিঁড়েছিল, সেদিনই সব পছন্দ শেষ হয়ে যাবে। হয়তো ওই হীরের হার বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে, অনেক নিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু সেটা মিথ্যের উপর দাঁড়িয়ে থাকবে। তাছাড়া পুলিশ এখন অবিরত তাকে খুঁজে বেড়াবে। যা সত্যি তা বলে দেওয়া ভালো। নীল দেখল সেই একই রিকশা নিয়ে মিলান ফিরে এলো। ভাড়া মিটিয়ে এগিয়ে আসতেই ট্যাক্সির দরজা খুলে দিল নীল। মিলান উঠে বসতে ট্যাক্সি চালু হলো। নীল বলল, থিয়েটার রোড। ওখানে কেন? মিলান চমকে উঠল। দরকার আছে। নীল গম্ভীর গলায় বলল। নীল। মিলানের স্বরে কাঁপুনি। বলো। খুব খারাপ ব্যবহার হয়ে গেল, করুণ গলায় বলল মিলান। কি হলো? অবাক হয়ে তাকালো নীল। অঞ্জনার কাছে ওর মা আমাকে নিয়ে গিয়েছিল। অন্ধকার ঘরে বসেছিল সে। আমি ওকে বললাম, বিশেষ অসুবিধার জন্য তুমি আসতে পারোনি, তাই আমার হাত দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিয়েছ ওর চিকিৎসার জন্য। ঠিকই, তারপর? অঞ্জনা আমাকে জিজ্ঞাসা করল আমি কে। বললাম তোমার পরিচিত। আমাকে বলল টাকা ফিরিয়ে নিয়ে যান। আমি একজন খুনির টাকায় স্বাভাবিক হতে চাই না। আমি বোঝাতে চাইলাম, সে রাজি হলো না কিছুতেই। ওর মা বলল আজ নাকি পুলিশ এসেছিল ডাক্তারের কাছ থেকে খবর পেয়ে। খুব দুঃখের সঙ্গে ঘটনাটা বলল মিলান। হঠাৎই হো হো করে হেসে উঠল নীল। মিলান জিজ্ঞাসা করল, হাসছ যে? আফ্রিকার এক জাতের মানুষ মনে করে পাপের টাকায় মরণের গন্ধ থাকে। হাসতে হাসতে নীল বলল, অঞ্জনা বুদ্ধিমতী, তাই বুঝে নিয়েছে। এটা একদম বোকামি। বোধহয় ওরা ভয় পেয়েছে টাকা নিলে পুলিশের কাছে কৈফিয়ত দিতে হবে। এ কি, কোথায় এলে? ট্যাক্সিওয়ালাকে দাঁড়াতে বলল নীল। এখান থেকে তোমার বাড়ি 1 মিনিটের হাঁটা পথ, তুমি ফিরে যাও। তার মানে? আঁতকে উঠল মিলান। হারাধন বা প্রাণ তোমাকে আমার সঙ্গে জড়িয়ে যে স্টেটমেন্টটি দিক না কেন, তুমি তা অস্বীকার করবে। অস্বীকার করলে শুনবে? হ্যাঁ, কারণ ওদের হাতে কোনো প্রমাণ নেই। আমার ছবির টুকরোগুলো? ওগুলো তোমার ছবি নয় মিলান। তুমি যে প্যাকেটটা নিয়ে গেছো তার বাড়তি একটা ছবিও আমার কাছে ছিল না। তোমার উপর চাপ রাখতে আমি বাধ্য হয়ে ফ্রি স্কুল স্ট্রিট থেকে অন্য মেয়ের নগ্ন ছবি কিনে এনেছিলাম। তুমি দেখতে চাইলে বিপদে পড়তাম, তাই ওরা এসে পড়ায় ছিঁড়ে ফেলে নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করো। আমি বুঝেছিলাম। মিলান চোখ বন্ধ করল। তার মানে? হারাধন যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন একটা টুকরো আমার সামনে উড়ে এসেছিল, ছবির একটা পা। এত কুৎসিত পা আমার নয়। দেখে বুঝতে পেরেছিলাম ওটা অন্য কারো ছবি। মিলান হাসল। আশ্চর্য, বুঝেও তুমি এতক্ষণ কিছু বলনি। তোমাকে পছন্দ করেছিলাম বলে এখন ভালোবাসলাম। মিলান হাত ধরল। কি বলবো? নীল মাথা নাড়ল। এবার তোমাকে নেমে যেতে হবে। কোথায় যাবে? জানি না। টাকাগুলো তুমি রাখো। ব্যাগে হাত দিল মিলান। না। কেন? তোমার লাগবে। আমি হারতে চাই না। হার? কার কাছে? কারো কাছে। মিলান ঠোঁট কামড়াল। নীল বলল, ভালো থেকো। সব অস্বীকার করবে, যা দায় সব আমার উপর চাপাবে। আগে পারতাম, এখন? পারতে হবে মিলান। কবে দেখা পাবো তোমার? কেন? আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। কতদিন? মিলান আকাশের দিকে তাকালো, ফিসফিস করে বলল, জানি না, জানি না। তারপর ধীরে ধীরে ট্যাক্সি থেকে নেমে দাঁড়ালো। থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ। কেন? তুমি আমাকে বাঁচিয়ে দিয়ে যাচ্ছ তাই। মাথা নেড়ে মিলান হাঁটতে লাগলো ওদের বাড়ির দিকে।
সে সময় উল্টো দিক থেকে একটা পুলিশের জিপকে এগিয়ে আসতে দেখা গেল জসিদের ফ্ল্যাটের দিকে। একজন পুলিশ অফিসার জিপ থেকে নেমে মিলানকে ডাকলেন। মিলান সেটা না শুনে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার ওর পেছন পেছন হাঁটছেন। মিলান দাঁড়ালো, ঘুরে তাকালো। নীল ট্যাক্সি ড্রাইভারকে বলল, হাওড়া চলিয়ে। মাথার সিটে এলিয়ে নীল বসেছিল। হঠাৎ ড্রাইভার বলল, সাব ওহি পুলিশ কা জিপ কিছু আ রহা হায়। চমকে পেছনে তাকালো। জিপটা বেশি দূরে নেই। ওরা কি করে জানলো কে ট্যাক্সিতে আছে? তবে কি মিলান ওদের বলে দিয়েছে? এত কথার পরে মিলান তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে? তাহলে অঞ্জনার গল্পটাও ও বানিয়ে বলতে পারে। মাথার ভেতর গোলমাল হয়ে যাচ্ছিল। তার মনে হলো এগুলো সত্যি কিনা জানতে অঞ্জনার কাছে যেতে হয়। জীবনের ফেলে আসা দিনের সত্যি যাচাই করতে গেলে আবার উল্টো পথে হাঁটতে হয়। কিন্তু জীবন তার সময় দেয় না। তাকে এখন এগিয়ে যেতে হবে পেছনের পুলিশ জিপটাকে আরও পেছনে ফেলে। সে বলল, ড্রাইভার জি জলদি চলিয়ে। ড্রাইভার বলল, ওহি জেনেনা কে লিয়ে আপকো দেরি হো গিয়া। ঠিকই, নারীর জন্য পুরুষের সবসময় দেরি হয়ে যায়, কিন্তু দেরি মানে শেষ নয়। সে পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে সামনের সিটে ফেলল। ট্রাফিক সিগন্যালে ট্যাক্সি দাঁড়াতেই ঝটপট নেমে পড়ল রাস্তায়। শেষ নয়, শেষের খুব কাছ থেকে যদি ফিরে যাওয়া যায়। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে এর সপ্তম অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।